bubble to form and may not be able to escape to the atmosphere. So এই তিনটাই হতে পারে এবং সামটাইমস এই তিনটাই ঘটে। সো আমাদের কাজ হবে যে এগুলো যাতে না হয় তার ব্যবস্থা করা, এবং এই ব্যবস্থা করার কারণে আমরা বলি যে গেটিং সিস্টেম শুড বি স্ট্রিমলাইন্ড। স্ট্রিমলাইন কাকে বলে? সেটা হলো এরকম কোনো শার্প বেন্ড যাতে না থাকে। শার্প বেন্ড হলে পরেই এই সমস্ত জায়গায় নেগেটিভ প্রেসার জোন তৈরি হবে, এবং নেগেটিভ প্রেসার জোন তৈরি হলে পরে এই জায়গা থেকে গ্যাস ভিতর দিকে সাকটিন হবে এবং এই ধরনের গ্যাস বাবল বোঝা যাচ্ছে। সো গ্যাস ভিতর দিকে ঢুকছে কন্টিনিউয়াসলি। তো এই ধরনের সিনারিও হবে যদি এরকম একটা শার্প কর্নার থাকে ইন দ্য গেটিং সিস্টেম। So what we should do, we should bend the gating system so that it flows. Liquid metal channel যেমন হয় এক্স্যাক্টলি সেই লিকুইড মেটালের চ্যানেল ফ্লোটাকে ফলো করে গেটিং সিস্টেম তৈরি করতে হবে যাতে করে এই ধরনের নেগেটিভ প্রেসার জোন না থাকে। তো এটা একটা সিনারিও। আরেকটা অ্যাব্রাপ্ট চেঞ্জ, হঠাৎ করে ক্রস সেকশন রিডিউস করা বা হঠাৎ করে ক্রস সেকশন বড় করে দেওয়া, এই ধরনের সিনারিও যখন হয়, এই ধরনের এখানে ফর এক্সাম্পল ভেলোসিটি বেড়ে যাবে, এখানে ভেলোসিটি যা ছিল ক্রস সেকশন কমে যায়, ভেলোসিটি বেড়ে যাবে, এবং আমরা একটু আগে বলেছি যে প্রেসার এবং ভেলোসিটি একটা আরেকটা রিভার্সাল। সো ভেলোসিটি বেড়ে যাওয়া মানে প্রেসার ড্রপ করা, প্রেসার ড্রপ করা মানেই হলো এই সমস্ত জায়গায় এয়ার এক্সপিরেশন হওয়া। এখানে যেটা হচ্ছে ভেলোসিটি বেড়ে যাচ্ছে, এখানে যে ভেলোসিটি কমে যাচ্ছে, সাডেন এনলারমেন্ট channel momentum effect will carry the stream forward, create low pressure zone here. So এই সমস্ত জায়গায় লো প্রেসার জোন তৈরি হবে এবং এগেইন গ্যাস টু বি সাকড ইন। সো এই ধরনের সিনারিও যাতে না হয়, এই ফ্লো যেরকম আছে ঠিক সেরকম ভাবে চ্যানেলগুলো তৈরি করা, মেকিং গ্র্যাজুয়াল চেঞ্জেস। এটা একটা এক্সপেরিমেন্টাল ডাটা, সেখানে দেখানো হচ্ছে যে যদি একদম বেন্ড লিকুইড মেটাল ফলো করে বেন্ড করা হয় তাহলে ফ্রিকশনাল লস সবচেয়ে কম। ফ্রিকশনাল লস সবচেয়ে কম হওয়ার কারণে হাই প্রেসার আছে, এবং যত আমরা বেন্ড ইনকর্পোরেট করব তত ফ্রিকশনাল লস বাড়তে থাকবে এবং উই হ্যাভ টু অ্যাড মোর প্রেসার ইন দ্য সিস্টেম। আরেকটা সিনারিও যেটা হয় ইন কেস অফ মাল্টিপল গেট, যদি গেট একাধিক হয় তাহলে পরে যেটা হয় বিকজ অফ দ্য মোমেন্টাম লিকুইড মেটাল সোজা সামনে চলে যায়। At the first in gate, velocity is high as the momentum effect carry the flow stream past gating system. Velocity high হওয়ার কারণে pressure এখানে কম। On the second in gate, velocity decreases as the runner reaches the end, causing high pressure. এখানে velocity কম, causing high pressure. So ultimately যেটা দাঁড়ায় the flow should be always higher in this gate, flow should be less in this gate. So একটা বড় কাস্টিং যদি হয়, let's একটা প্লেট কাস্টিং যদি করি, তাহলে পরে এই গেট দিয়ে সবসময় দেখা যাবে লিকুইড মেটাল আগে ঢুকতেছে, এখান দিয়ে পরে ঢুকতেছে, এবং ওয়ার্স্ট কেস সিনারিও এমন হয় যেখান দিয়ে ঢুকে লিকুইড মেটাল এই পাশ দিয়ে বেরিয়েও যায় যদি এখানে খুব বেশি প্রেসার ফল করে। তো এই ধরনের সিনারিও অ্যাভয়েড করার জন্য যেটা করা হয় বাই স্টেপিং ডাউন দ্য রানার। সো রানারের ক্রস সেকশন কমিয়ে দেওয়া, ক্রস সেকশন কমিয়ে দিয়ে আমরা এখানে ভেলোসিটি বাড়িয়ে দিচ্ছি। তো এখানে ভেলোসিটি বেশি আছে, এখানে ভেলোসিটি বাড়িয়ে দিলাম, ক্রস সেকশন বাড়িয়ে দিয়ে, অ্যাজ এ রেজাল্ট প্রেসার শুড বি ইকুয়াল অ্যান্ড ইকুয়াল রেটে লিকুইড মেটাল মোর ক্যাভিটির ভিতরে ঢুকবে। স্যার এই লজিকটা ঠিক বুঝলাম। সরি, ওকে, দুইটা জিনিস আমরা আগে বলেছি, প্রেসার এবং ভেলোসিটি, অন্য দুইটা ক্রাইটেরিয়া, একটা হলো ফ্রিকশনাল লস এবং আরেকটা যেটা ছিল হাইটের মানে কি বলে এটাকে পটেনশিয়াল যে লস, যেটা সেই দুইটাতে যদি আমরা ইগনোর করি, কারণ ওয়ান্স লিকুইড মেটাল এই স্ক্রু দিয়ে এই হরাইজন্টাল চ্যানেলে ঢুকে গেল তখন হাইট ইজ কনস্ট্যান্ট, জেড ইজ কনস্ট্যান্ট। সো জেড বাদ চলে গেল, ফ্রিকশনাল লসটাকে ইগনোর যদি করি তাহলে আমাদের এখানে প্লেইং কন্ডিশন আছে অনলি ভেলোসিটি এন্ড প্রেসার। সো প্রথমে যখন লিকুইড মেটাল যায়, বিকজ অফ ইটস মোমেন্টাম এদিকে ভেলোসিটি বেশি, আস্তে আস্তে যত যাচ্ছে তত বিকজ অফ দ্য ফ্রিকশন ভেলোসিটি কমে যায়। সো এইখানে ভেলোসিটি সবচেয়ে বেশি, ভেলোসিটি বেশি হলে প্রেসার কম থাকে, একটু আগে আমরা বললাম ভেলোসিটি বেশি প্রেসার বুঝলাম, ভেলোসিটি কম প্রেসার বেশি, ঠিক আছে। তো এখানে যেহেতু ভেলোসিটি বেশি, সো এখানে প্রেসার কম।
আর এদিকে যত যেতে থাকবে ভেলোসিটি আস্তে আস্তে কমতে থাকবে। তো এটা যদি বেশি দূরে থাকে তাহলে এখানে আলটিমেটলি ভেলোসিটি অনেক কমে যাবে এটার তুলনায়। তো এটার তুলনায় এখানে ভেলোসিটি বেশি হবে মানে এখানে প্রেসার বেশি হয়ে গেল। বুঝলাম। প্রেসার বেশি হওয়ার কারণে লিকুইড মেটাল এই জায়গা দিয়ে আগে ঢুকবে, প্রেসার কম এই জায়গা দিয়ে কম ঢুকবে। ভেলোসিটি এখানে প্রেসার কম হওয়ার কারণে লিকুইড মেটাল কম ঢুকবে, কম রেটে ঢুকবে ভিতরে। এখানে প্রেসার বেশি হওয়ার কারণে বেশি রেটে ভিতরে ঢুকবে। বুঝলাম স্যার, ব্যাক প্রেসার এই ফাইনাল। যদি এমন হয় যে একদম ওয়ার্স্ট কেস সিনারিও, এখানে প্রেসার অনেক কম, এখানে প্রেসার অনেক বেশি, তাহলে পরে লিকুইড মেটাল আগে এখান দিয়ে ঢুকে এমন কেস দেখা গেছে যে এখান দিয়ে বেরিয়েও যায়। সো আলটিমেটলি এরকম একটা মুভমেন্ট চলতে থাকে, এখানে একটা কনভেকশন তৈরি হয়, এখান দিয়ে ঢুকে এখান থেকে বেরিয়ে যায়। তো এই ধরনের সিনারিও যাতে না হয়, যতগুলো গেট ইউজ করব সব গেটে যদি ইকুয়াল রেটে আমরা লিকুইড মেটাল ভিতরে ঢুকাতে চাই মোল ক্যাভিটিতে, তাইলে যেটা করা হয় সেখানে হলো স্টেপ 3 করা হয়। এখানে ক্রস সেকশনটা কমিয়ে দেওয়া হয়েছে রানারে, এখানে ক্রস সেকশন কম বেশি এখানে কম, তাইলে পরে এখানে যে ভেলোসিটি ছিল এখানে ক্রস সেকশন কম হওয়ার কারণে কি ইকুয়াল টু এবি, আমাদের ল অফ কন্টিনিউটি, সেখানে যেহেতু এ কমিয়ে দিয়েছি সো ভেলোসিটি বেড়ে যাবে। যে ভেলোসিটি কমে যাওয়ার কথা ছিল ফ্রিকশনের কারণে, এখানে এরিয়া কমিয়ে দিয়ে আমরা ভেলোসিটিকে বাড়িয়ে দিলাম। অ্যাজ এ রেজাল্ট আমরা এক্সপেক্ট করতে পারি দুইটার ভেলোসিটি সমান, দুইটার প্রেসার সমান, দুইটার মধ্যে দিয়ে সেম রেটে লিকুইড মেটাল ভিতরে ঢুকবে। জি স্যার, এবার বুঝলাম। ওকে, তো এই হলো আমাদের কমন অ্যাপ্লিকেশনস। আমরা যদি সামারি করি ওভারঅল, এই যে আমাদের ফর্মুলা যেগুলো কয়েকটা বললাম, কন্টিনিউটি এবং বার্নৌলিস থিওরেম, এছাড়া আরো স্ট্রিমলাইনিং এক্সেট্রা যে সমস্ত ফ্লুইড ডাইনামিক্সের প্রিন্সিপালস করার কথা বললাম, এগুলো অ্যাপ্লাই করা যায়। কন্ডিশন বলা হয়েছিল যে পারমিয়েবল হবে না, ইমপারমিয়েবল থাকবে, কিন্তু আমাদের মোলটা পারমিয়েবল। তারপরে লিকুইড মেটাল যেটা আছে, লিকুইড মেটালটা নট ইনকম্প্রেসিবল, কারণ এর ভিতরে গ্যাস থাকে, যখনই গ্যাস এয়ার থাকবে তখন এটা কম্প্রেসিবল হয়ে যাবে, যার ডেনসিটি চেঞ্জ হয়ে যাবে, এবং মোল্ডের ভিতরে সবসময় একটা ফ্রিকশন থাকে। তো এই তিনটা তো কমন কেস আছে, যার কারণে আমাদের থিওরিটিক্যাল অ্যাপ্লিকেশন মানে একদম আইডিয়াল হবে না। এই তিনটা ছাড়াও আরো কয়েকটা কারণ আছে যে কারণে আরো ডিফিকাল্ট হয় একদম সরাসরি এই ফর্মুলাগুলো ইউজ করা, যেমন রেজিস্ট্যান্স অফ মোল্ড ওয়াল, ফ্রিকশনের কারণে ইন্টারনাল ফ্রিকশন, ভিসকোসিটি অফ দ্য লিকুইড মেটাল, তার কারণে ফ্রিকশন হয়, সাডেন চেঞ্জ ইন ক্রস সেকশন অবশ্যই আমাদের এখানে গেটিং সিস্টেমে আছে, শার্প চেঞ্জ ইন ডিরেকশন এট দ্য বেন্ড এন্ড জাংশন যদি থাকে, তো এই সমস্ত কারণেও এনার্জি লস হয়। তো ওভারঅল আমরা যেটা বলতেছি যে এই যে বার্নৌলিস থিওরেমের মধ্যে চারটা প্যারামিটার ইকুয়াল টু কনস্ট্যান্ট, এনার্জি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, সেই এনার্জি ইকুয়াল টু কনস্ট্যান্ট থাকে না, কিছু লস ইন এনার্জি অলওয়েজ হয়। এই লস অফ এনার্জিটাকে অ্যাকাউন্টেবল করার জন্য আমরা সাম সর্ট অফ একটা কনস্ট্যান্ট যোগ করি, একটা এনার্জি টার্ম যোগ করি ইন টার্মস অফ ডিসচার্জ কোএফিশিয়েন্ট। ডিসচার্জ কোএফিশিয়েন্ট ইজ ইকুয়াল টু পয়েন্ট, কমন ডিসচার্জ কোএফিশিয়েন্ট বলা হয় 0.8। তার মানে আমরা ধরে নিচ্ছি 20% এনার্জি ইজ লস্ট ডিউ টু দিস অল দিস এফেক্টস, বাকি 80% এনার্জি আমরা আলটিমেটলি লিকুইড মেটালের মধ্যে ফ্লো করছি। তো এই ধরনের কিছু অ্যাপ্লিকেশন আমরা ইউজ করি। থিওরিটিক্যাল কেসে আমরা ধরে নেব যে কোনো লস হচ্ছে না, যখন আমরা অঙ্ক করব জাস্ট চারটা প্যারামিটার যোগ করে যেটা কনস্ট্যান্ট সেই হিসাবে কাউন্ট করব, যদি না ডিসচার্জ কোএফিশিয়েন্টে ভ্যালু না দেওয়া থাকে। ওকে, সো দিস ইজ অল অ্যাবাউট আওয়ার টুডেজ ক্লাস। আমি যদি একটু হাইলাইট করি, সব শেয়ার করে তারপরে তাহলে আমাদের আজকে যে টপিকগুলো আলাপ করলাম সেটা হলো ফ্লুইড ডাইনামিক্স এর কিছু বেসিক প্রিন্সিপল, যেগুলো ভেরি ক্রিটিক্যাল, ভেরি কম্পালসারি while designing the gauging system। কতগুলো দুটা ল আছে, যেটা ল অফ কন্টিনিউটি এবং ল বার্নৌলিস থিওরেম, সেই দুইটা সরাসরি অ্যাপ্লাই করা হয়, এবং বেসড অন দিস থিওরি লিকুইড মেটালের ফ্লোটাকে আমরা রেগুলেট করার চেষ্টা করি, লিকুইড মেটালের ফ্লোটাকে আমরা স্ট্রিমলাইন করার চেষ্টা করি, এবং এই স্ট্রিমলাইন করার জন্য আমরা চাই যে টার্বুলেন্স যত মিনিমাম হোক। আমরা টার্বুলেন্স কখনোই জিরো করতে পারবো না, দেয়ার উইল বি অলওয়েজ সাম টার্বুলেন্স, বিকজ ক্রিটিক্যাল ভেলোসিটি যেটা আছে সেই ক্রিটিক্যাল ভেলোসিটি অনেক বেশি আমরা ভেলোসিটিতে লিকুইড মেটালটা গেটিং সিস্টেমের মধ্যে ঢুকাচ্ছি। As a result, there will be always some turbulence, and our objective while designing the gating system is to minimize the turbulence as far as possible
অথবা যদি মিনিমাইজ করতে না পারি, লিকুইড মেটালটাকে কন্টেইন করা যাতে করে টার্বুলেন্সটা খুব একটা ব্যাড ইফেক্ট না আসে। এবং এই টার্বুলেন্সটা লিকুইড মেটাল আমাদের পার্টিকুলার ফ্লো চ্যানেলের মধ্যে টার্বুলেন্স কেমন হবে সেটা আমরা ক্যারেক্টারাইজ করতে পারি বাই ইউজিং ওয়েবার নাম্বার। এবং আমরা বলেছি ওয়েবার নাম্বার যদি 100 নিচে থাকে তাহলে মোটামুটি ধরে নেওয়া যায় টার্বুলেন্স খুব একটা ক্ষতি করবে না। এবং আমরা পরবর্তীতে দেখলাম কিছু টিপিক্যাল অ্যাপ্লিকেশনস করে দেখলাম বার্নওয়েজ সিলিংগুলো। প্রেশার কোন জায়গায় ইম্পর্টেন্ট হচ্ছে, আমরা দেখতেছি গ্যানিং সিস্টেমের মধ্যে কোনো কোনো জায়গায় লো প্রেশার জোন ক্রিয়েট হচ্ছে, এবং লো প্রেশার জোন ক্রিয়েট যদি হয় সেখানে তাহলে গ্যাস এন্টারফেন্ট হয়, ভেনে কন্ট্যাক্ট ক্রিয়েট হতে পারে, এবং আলটিমেটলি এয়ার আর গ্যাস উইল বি সাকড ইন। এবং এই এয়ার এবং গ্যাস সাধারণত লিকুইড মেটালে ক্ষতি করে, আইদার দে ফর্ম অক্সাইড ফিল্ম অথবা ড্রস ফর্ম করে, অথবা গ্যাসের মধ্যে লিকুইডের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়। হাই টেম্পারেচারে লিকুইডের মধ্যে অ্যাবজর্ব হয়, অ্যাজ উই রিডিউস টেম্পারেচার ওই গ্যাসগুলো পরবর্তীতে বেরিয়ে আসার চেষ্টা করে। এবং যদি সারফেস অফ দ্য কাস্টিং যদি সলিডিফাই হয়ে যায় তাহলে আর গ্যাস এসকেপ করতে পারবে না। অথবা যদি প্রেসিপিটেট না করতে পারে, প্রেসিপিটেশন লিমিটের চেয়ে বেশি যদি গ্যাস থাকে তাহলে আগেই সেই গ্যাসগুলো বাবল ফর্মে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। কিছু হয়তো এসকেপ করতে পারে, কিছু পারে না, ইফ স্কিন ইজ ফর্মড অ্যারাউন্ড দ্য কাস্টিং। তো এই হলো আমাদের আজকের ক্লাসের মূল কথা। কোনো কোশ্চেন যদি থাকে তাহলে বলো। স্যার ড্রস মানে কি? ড্রস মানে বেসিক্যালি রিঅ্যাকশন করে, যে রিঅ্যাকশন করাটা ফর্ম করে। সবসময় যে অক্সাইড হবে নট নেসেসারি, সাব নাইট্রাইট করতে পারে, সোজা কথা সিলিকেট হতে পারে। এই ধরনের যে প্রোডাক্ট যেটা ফর্ম করে লিকুইড মেটালের সাথে, সেই ধরনের জিনিসগুলোকে বলে ড্রস। সো অক্সাইড যেটা সেটাও একটা বেসিক্যালি ড্রস। ফর এক্সাম্পল মেটাল প্লাস অক্সিজেন মেটাল অক্সাইড, মেটাল অক্সাইড প্লাস সিলিকন ডাইঅক্সাইড মেটাল অক্সাইড সিলিকেট। সো এই ধরনের সবকিছু মিলিয়ে যে উপরে যে লেয়ারটা থাকে। তোমরা কি একটা স্টিল মিল ভিজিট করেছিলে? স্যার স্টিল মিল আমরা গেছি। তো স্টিল মিলের লিকুইডের উপরে যে ভাসতে থাকে কালো কালো যে সমস্ত জিনিসগুলো, দিজ আর ড্রস। ঠিক আছে, এগুলো বেসিক্যালি অক্সাইডস এন্ড সিলিকেটস ইত্যাদি। স্যার আরো কিছু প্রশ্ন ছিল। বলো। আপনি যে ফিগার গুলো দেখলেন এর মধ্যে এর মধ্যে দুটোর মধ্যে ছিল যে একদম স্প্রের যে একদম লোয়েস্ট পয়েন্ট এটাকে অ্যাটমসফিয়ার ওপেন দেখিয়েছেন। এটা স্যার কোন ক্ষেত্রে সম্ভব হয়? অধিকাংশ ক্ষেত্রেই তো স্যার স্প্রের বটম পয়েন্ট অনেকটা ভেতরে থাকে, এটা অ্যাটমসফিয়ার। তুমি লিকুইড মেটালের সারফেসে হলো অ্যাটমসফিয়ার, তাই তো? লিকুইড মেটালের সারফেসের মধ্যে অ্যাটমসফিয়ারিক প্রেসার আছে। লিকুইড মেটালের ভিতরে প্রেসার কত? অ্যাটমসফিয়ার প্রেসার আছে লিকুইড মেটালের ভিতরে? মেটালের ভেতরে অ্যাটমসফিয়ারিক প্রেসার আছে নাকি সারফেসে শেষ হয়ে গেছে? সারফেসের সাথে যদি অ্যাটমসফিয়ারের ভালো কানেকশন থাকে তবে মনে করো একটা পুকুর আছে, একটা পুকুরের সারফেসে অ্যাটমসফিয়ার আছে। সো অ্যাটমসফিয়ারিক প্রেসার এট দ্য টপ অফ দ্য মানে এট দ্য সারফেস অফ দ্য লিকুইড মেটাল আছে। এখন আমি যদি এটা 10 মিটার নিচে যাই, ওখানে কি কোনো অ্যাটমসফিয়ার প্রেসার আছে? না, তা থাকবে না। কিন্তু স্যার why not? তুমি লিকুইডের মধ্যে প্রেসার থাকে না? লিকুইডের মধ্যে স্যার অ্যাটমসফিয়ারিক প্রেসার চেয়ে একটু বেশি প্রেসার থাকবে, কিন্তু স্যার অবশ্যই বেশি হচ্ছে। এইচসিওজি তো আছেই, আমি সেটা কথা ইগনোর করতেছি। আমি বলতেছি যে অ্যাটমসফিয়ারিক প্রেসার আছে কিনা। যে কোনো লিকুইড ফ্লো, এই লিকুইড ফ্লোর সারফেস যদি অ্যাটমসফিয়ারে ওপেন থাকে, এটা অবশ্যই অ্যাটমসফিয়ারিক প্রেসার থাকবে। সো তাইলে পরে যেহেতু আমরা এটা বলতেছি যে এই পোরিং বেসিন ওপেন টু অ্যাটমসফিয়ার, সো পোরিং বেসিনের টপে অ্যাটমসফিয়ারিক প্রেসার ক্রিয়েট করছে, এবং এইটা লিকুইড মেটালের যত জায়গায় যাচ্ছে সব জায়গায় ওই প্রেসারটা থাকবে। এই অ্যাটমসফিয়ারিক প্রেসার লিকুইডের মধ্যে পুরোটা ট্রান্সমিট হবে। তোমরা দেখো বেলুনের মধ্যে পানি ভরে যদি আমি যে কোনো একটা যদি চাপ দেই অন্য জায়গায় ফুলে যায়, কেন? ওই প্রেসারটা লিকুইড মেটালের মধ্যে ট্রান্সমিট হচ্ছে। ঠিক একইভাবে ওই প্রেসারটা অ্যাটমসফিয়ার প্রেসার সব জায়গায় আছে। যদি এমন হতো যে আমি লিকুইড মেটালের সারফেসটার মধ্যে একটা মনে করো লোহার প্লেট দিয়ে ঢেকে দিয়েছি, ঠিক আছে, একদম সিল করে দিয়েছি, এখন আমি বলতে পারি যে অ্যাটমসফিয়ার প্রেসার লিকুইড মেটালের মধ্যে ঢুকে নাই, কারণ আমি সারফেস অফ দ্য লিকুইড মেটাল ইজ নট ওপেন টু অ্যাটমসফিয়ার। তার মানে স্যার ব্যাপারটা, হ্যাঁ বলো। তার মানে স্যার ব্যাপারটা দাঁড়ালো যে আমরা যে বার্নৌলির ইকুয়েশন অ্যাপ্লাই করেছি, আমরা
0.1 আর 3 কে নিয়েছিলাম। একটা নিয়েছিলাম আমরা পোরিং বেসিনের একদম উপরের সারফেসে, অন্য পয়েন্টটা নিয়েছিলাম একদম স্প্রু বেসিনের একদম বটম সারফেসে, যেটার সাথে স্যান্ডের পার্মিয়াবিলিটির জন্য অ্যাটমসফিয়ারের কানেকশন আছে। কিন্তু 2 আমরা স্যার নিয়েছিলাম ওই স্ট্রিমের সারফেসে না, স্ট্রিমের ভেতরে। তাহলে কি স্যার ব্যাপারটা এরকমই দাঁড়ায়? আমরা 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 এখানে কনসিডার করেছিলাম শুধুমাত্র এটা কি বলে এটাকে স্ক্রুটা নিয়েছিলাম আমরা। দেখো ইটা নেই নাই, পোরিং বেসিনটা নেই নাই মানে আমরা পোরিং বেসিনের ঠিক যেখান থেকে স্প্রুটা স্টার্ট হয়েছে হ্যাঁ ওই পয়েন্টের স্যার, তো ইন্টেরিয়র পয়েন্টটাই তো স্যার, তাই না? পোরিং বেসিন যেখানে স্টার্ট হয়েছে টপে, পোরিং বেসের স্টার্টিং পয়েন্টটা ছিল স্যার 1, ওটা অ্যাটমসফিয়ারে ওপেন। ফরগেট ইট। তোমার এখানে তিনটা পয়েন্ট আছে, একটা হলো পোরিং বেসিনের উপরে, পোরিং বেসিনের নিচে, আর তারপরে আছে হলো পোরিং বেসিনের নিচে মানে স্ক্রু টপে আর স্ক্রু বটমে। ঠিক আছে, তিনটা পয়েন্ট। জি স্যার, তিনটা পয়েন্টেই তুমি ধরো অ্যাটমসফিয়ার প্রেসার আছে। তিনটা পয়েন্টই অ্যাটমসফিয়ারিক ইকুয়াল প্রেসার। ইকুয়াল প্রেসার আছে, অ্যাটমসফিয়ার প্রেসার 1, ঠিক আছে, 1 আছে। কিন্তু আমরা যেটা বলতেছি এখন, ওই যে তুমি যেটা বলে এইচ রোজির কথা বলছো, ঠিক আছে, জি এখন 1 তো আছেই, কিন্তু যখন আমি বিটুইন স্ক্রু কনসিডার করছি, তাইলে আমরা দেখতেছি টোটাল প্রেসার এখানে এবং এখানে এই দুইটার মধ্যে একটা ভেরিয়েশন আছে। টোটাল প্রেসার এখানে বেশি, এখানে কম। আবার উপরে যদি ধরি পোরিং বেসিনের উপরে, সেখানে শুধুমাত্র অ্যাটমসফিয়ার প্রেসার আছে, এখানে আরেকটা অ্যাডিশনাল প্রেসার 0, কারণ এখানে কোনো এইচ রোজি নাই। বুঝতে পারছো? জি স্যার, মোটামুটি পয়েন্টটা দাঁড়ালো যে আমরা যেহেতু এই পোরিং বেসিনের বটমে যেখান থেকে স্প্রু শুরু হয়েছে, ওই পয়েন্টেই অ্যাকচুয়ালি কন্ট্রাকশনটা সবচেয়ে বেশি হবে এবং ওখানেই ভেনা কন্ট্রাক্টর চান্স সবচেয়ে বেশি, এবং ভেনা ওইখানে কন্ট্রাক্টর ভেনা কন্ট্যাক্ট হয়, কারণ আমরা আমরা এখন কনসিডার করতেছি গেটিং সিস্টেম ইটা বাদ দিয়ে, কি বলে এটাকে, পোরিং বেসিনটা বাদ দিয়ে আমরা বলতেছি সেই স্ক্রুটা ভার্টিক্যাল। সরি স্যার, আপনার কথা শুনতে শুনতে পাচ্ছি না, প্রবলি কানেকশন প্রবলেম। কথা শুনতে পাচ্ছ এখন? ইয়েস স্যার। স্যার জি স্যার, এখন শুনতে পাচ্ছি। ওকে, কানেকশন চলে গেছিল এখানে। তাহলে আর কোনো সমস্যা আছে? স্যার, গত ক্লাসে যে টপিকটা পড়িয়েছিলেন ওটা নিয়ে একটু ঘাটাঘাটি করার পর আমি বেশ কয়েকটা জায়গায় কনফিউশন পেয়েছি। বিশেষ করে ফ্লুইডিটির যেখানে টেম্পারেচার বাড়ালে বাড়াবার কথা, সেখানে কিছু কিছু ক্ষেত্রে না বেড়ে গিয়ে কমে যাচ্ছে। আপনার স্লাইডে টেম্পারেচার এরকম বাড়লে ফ্লুইড কমে যায়? একাধিক কেস রয়েছে। এই পয়েন্টটা আমি বুঝতে পারিনি গতকালকে। দাঁড়াও, আমি তাহলে ওইটা একটু বের করি, ফ্লুইডিটি কোনটা। ওটা একটু শেয়ার করুন, তাহলেই দেখতে পাবো। তো আমি যদি আবার শেয়ার করি, শেয়ার স্ক্রিন করি, ফ্লুইডিটি গেটিং, এটা না, অন্যটা। ওটাও না, সরি, কোনটা নিলাম।
কি যন্ত্রণা, কোনটা আসতেছে? যেটা স্যার ফ্লুইডিটি ছিল, হ্যাঁ, ইউটেকটিকের কিছু পয়েন্ট ছিল। পেয়েছি। হ্যাঁ বলো। জি স্যার, একটু উপর, একটু আগের স্লাইড গুলোতে যান, এক থেকে দেখি। এটা স্যার আগের স্লাইডটা, আগের স্লাইড গুলো যেতে থাকুন, স্লাইড নাম্বার আগে যেতে থাকুন। আরেকটু সামনে স্যার, আমি স্লাইড নাম্বারটা বলবো, 15, 14, 11। স্যার এটা 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 বোধহয় একটু পরে, বোধহয় স্যার 8-9-এর পরে। 8, 9, 10, 11, 12, 13। স্যার এটাতেই বোধহয় প্রবলেম। বলো। এবার স্যার এখানে হচ্ছে কম্পোজিশন এন্ড মোড অফ সলিডিফিকেশন। এখানে এখানে টিনলেট যে লিকুইডাস বা লিকুইডাসের ডাটা দেওয়া আছে, এর মধ্যে দেখুন লিকুইডাস যেটা লেখা আছে সেটা এই পয়েন্ট হচ্ছে সবার উপরে, কিন্তু লিকুইডাস +20°C এটার ফ্লুইডিটি একটু নিচে, লিকুইডাস +50°C তার আরো নিচে। ওয়েট পার্সেন্টেজ তুমি ঠিকই বলছো। সিমিলার আরেকটা প্রবলেম কাস্ট আয়রনের ক্ষেত্রে কাস্ট আয়রনের ফসফরাস এটা আমি বই থেকে নিয়েছি, তো বইয়ের ডাটা ভুল করেছে, এটা জাস্ট উল্টা হবে, ঠিক আছে? ওকে ওকে স্যার। আর বইয়ের স্যার মধ্যে ভুল করেছে। এটা একটা পার্টিকুলার অ্যালয়ের জন্য যদি আমরা টেম্পারেচার বাড়াই, তাহলে পরে ফ্লুইডিটি বাড়তে থাকবে। সো বেসিক্যালি লিকুইডাসটা হবে এটা 20 ডিগ্রি ঠিকই আছে, এইটা হয়ে যাবে হলো লিকুইডাস +50। ঠিক আছে? ওকে। জি আর স্যার, কাস্ট আয়রনের ফসফরাস কন্টেন্টের ব্যাপারেও স্যার বোধহয় এরকম আছে, কাস্ট আয়রনের ফসফরাস কন্টেন্ট। দিস ইজ ফসফরাস, এটা কথা বলতেছো? স্যার এ নাম্বার চার্ট দেখুন, যে কাস্টিং টেম্পারেচার 1300°C হলে ফ্লুইডিটি বেশি, কিন্তু 1400°C হলে ফ্লুইডিটি কম। এটা স্যার কেমন হলো? সেম ফসফরাস ওয়েট পার্সেন্ট আর ফ্লুইডিটি। এটাও ঠিক বলছে, এটাও ঠিক আছে। এটা 1400 হবে, এটা 1300 হবে। এটা 1400, এটা 1300, ঠিকই আছে, এখানে ঠিক আছে। এখানে এদেরও কনফিউশন ছিল। হ্যাঁ, ওকে। এটা বইয়ের ভুল, আমি ওকে কারেকশন করে দেবো। ঠিক আছে তাহলে। আর যদি কোনো পয়েন্টস না থাকে, কে চ্যাট করছিলে? আচ্ছা ঠিক আছে, দরকার নেই, তাহলে আমরা এন্ড করে দিই। আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম।